আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ১০ নিয়ে আলোচনা করব। অধ্যায় ১০ এ রয়েছে দূরত্ব উচ্চতা। দূরত্ব উচ্চতা ত্রিকোণমিতির একটা অংশ। এই চ্যাপ্টারটা পারার জন্য ত্রিকোণমিতির একদম বেসিক যে জিনিসগুলো আছে এটা তুমি যদি জানো তাহলে খুব সহজেই চ্যাপ্টারটা তুমি পারবে। বেসিক জিনিস বলতে সাইন যে লম্ব বাই অতিভুজ, কজ যে ভূমি বাই অতিভুজ, এইগুলো জানলেই হয়। আর ত্রিকোণমিতির মানগুলো যদি বের করা জানো তাহলেই হয়ে যায়। যদিও তোমরা মানগুলো ক্যালকুলেটরে বের করে নাও, চলবে, এটুকু জানলেই পেরে যাবা। দূরত্ব উচ্চতা ত্রিকোণমিতির অংশ সেহেতু এটা ত্রিকোণমিতি ও পরিমিতির যে পার্টটা আছে, বিভাগটা আছে, এখানে প্রশ্নটা আসবে। এখন মনে রাখবা, অনেক সময় এই দূরত্ব উচ্চতা অধ্যায় ১৬ এর সাথে মিলাই দিতে পারে, এই দূরত্ব উচ্চতা অধ্যায় ৯ এর সাথে মিলাই দিতে পারে, বলা যায় না। আবার আলাদাভাবে এখান থেকে সৃজনশীলও আসতে পারে। তাই একটু মনোযোগ দিয়ে তুমি যদি দেখো তাহলে খুব সহজে এটা বুঝতে পারবে। এই অধ্যায়টা পারার জন্য সামান্য কিছু জিনিস জানলেই হয়। চলো আমরা সেই জিনিসগুলো আগে শিখে নিই। একটু একটু খেয়াল করো। দেখো, ভূরেখা, ঊর্ধ্বরেখা, উলম্ব তল। ভূরেখা মানে কি? ভূমির সমান্তরাল যে কোনো রেখাকে আমরা ভূরেখা বলবো। ভূমির সমান্তরাল, এই যে আমরা যে ভূমির উপর দাঁড়িয়ে আছি, তুমি যেখানে দাঁড়িয়ে আছো, এইটার উপর যদি একটা রেখা টেনে দেই তাহলে সেটা ভূরেখা হবে। যেমন এটা, এই যে তলটা দেখছো, এই যে তলটা, এই তলটার উপরে আমি যে কোনো রেখা যদি টানি তাহলে সেটাকে বলা হবে ভূরেখা। আর দেখো, এই ভূরেখার সাথে যে তলটা আমরা কল্পনা করছি, যেমন এই যে গোল্ডেন কালারের যে তলটা, এই তলটাকে আমরা বলি হলো আনুভূমিক তল। ভূরেখাকে আমরা আনুভূমিক রেখা বলতে পারি, শয়ন রেখা বলতে পারি। অনেক সময় কিন্তু তোমাকে বলবে শয়ন রেখা কোনটি, বা ভূরেখার অপর নাম কি, শয়ন রেখা। এটা মনে রাখবা, কিন্তু এগুলো এমসিকিউতে আসে। এবার দেখো, এই যে হলুদ কালারের যে রেখাটা দেখছো না, এটাকে বলা হয় উলম্ব রেখা। মানে ভূমির উপর লম্ব যে কোনো রেখাকে আমরা উলম্ব রেখা বলবো। এটা যদি ভূতল মনে করি, ভূতল যেদিক দিয়ে আমরা হেঁটে বেড়াই, হাঁটাচলা করি, এই তলটা, এইটার উপরে দেখো লম্ব হবে, এই যে লম্ব হবে একটা তল আছে, মানে রেখা আছে, তাহলে এই রেখাটাকে আমরা বলি হলো উলম্ব রেখা। আর উলম্ব রেখা বরাবর যদি কোনো তল কল্পনা করা যায়, দেখো এটা আর একটা তল। তল মানে কি? তল হলো তার দৈর্ঘ্যবস্তু থাকবে, দেখতে অনেকটা আয়তাকার, সেগুলোকে তল বলা হয়। যেমন আমরা এখানে একটা ঘরের মেঝে একটা তল, চারপাশের দেওয়াল ৪টা তল, উপরে ছাদের যে পৃষ্ঠ এটা একটা তল। তার মানে এই জন্য আমরা বলি যে একটা ঘরের মধ্যে মোট ৬টা তল থাকে। অনেকটা দেখতে আয়তাকার ক্ষেত্রের মতো, বা বর্গাকার ক্ষেত্র, বা সামান্তরিক ক্ষেত্রের মতো থাকবে আর কি। এই যে গ্লাসের মতো দেখতে যে পার্টটা তুমি দেখতেছো না, এই যে তল, এই তলটাকে আমরা বলি হলো উলম্ব তল। উলম্ব তল হলো আনুভূমিকের উপর এটা লম্ব ভাবে থাকে তল, এভাবে বলতে পারি আমরা। ভূমির উপর লম্বভাবে যে তল কল্পনা করা হয় সেই তলটাকে বলা হয় উলম্ব তল। এগুলো অনেক সময় তোমার এমসিকিউতে আসতে পারে, ২ মার্কের প্রশ্নের জন্য আসতে পারে। এগুলো দেখলে আমি আশা করবো তোমরা বুঝতে পারবে, এটা খুবই সহজ বিষয়, যে ভূমির সাথে যে তলটা থাকে আনুভূমিক তল, ভূমির উপরের যে কোনো রেখাকে আমরা বলি হলো শয়ন রেখা বা ভূরেখা, যাই বলো না কেন, বা আনুভূমিক রেখা। আর এই ভূমির উপর যদি কোনো লম্ব আমি কল্পনা করি, একটা লম্ব মানে একটা রেখা, তখন এটাকে বলা হয় উলম্ব রেখা। আর এই উলম্ব রেখার ভিতর দিয়ে কোনো তল কল্পনা করলে, বা আনুভূমিক তলের উপর লম্ব কোনো তল কল্পনা করলে, সেই তলটাকে আমরা বলি হচ্ছে উলম্ব তল। এটা থেকে খুব সহজেই বোঝার কথা তোমাদের। দেখো, খুবই গুরুত্বপূর্ণ দুইটা কোণ, একটা হলো উন্নতি কোণ, একটা হলো অবনতি কোণ। এই দুইটা কোণের সাহায্য নিয়ে, এই দুইটা দিয়েই প্রশ্ন থাকবে তোমার, ম্যাক্সিমাম প্রশ্ন এই দুইটাতে থাকবে, উন্নতি কোণ অবনতি কোণ দিয়ে। এখন উন্নতি কোণটা কি, অবনতি কোণটা কি? দেখো, তুমি মনে করো এই বিন্দুতে থেকে এই বিন্দুতে যদি তোমার চোখ থাকে, তোমার চোখ, তুমি এই বিন্দু থেকে দেখতেছো কোনো কিছু, এই উপরে কোনো একটা বিন্দু, এই একটা বিন্দু মনে করো আছে, তুমি এই বিন্দু থেকে তাকিয়ে তাকিয়ে তুমি এটা দেখতেছো, তাহলে তোমার চোখ এবং ওই বিন্দুর সংযোগ যে রেখা, এটাকে আমরা বলি হলো দৃষ্টি রেখা। মানে তুমি যে দেখতেছো এমন করে, তাহলে এই বরাবর যে তোমার চোখের সাথে ওই বিন্দু, যে বিন্দু দেখতেছো বরাবর যদি রেখা আমি কল্পনা করে দেই, তাহলে এটাকে বলা হয় দৃষ্টি রেখা। তো এই দৃষ্টি রেখা উপরের দিকেও থাকতে পারে, এই দৃষ্টি রেখা নিচের দিকেও থাকতে পারে। এখন যদি তোমার চোখ উপরের কোনো বস্তু দেখে, তাহলে দৃষ্টি রেখাটা ঊর্ধ্বমুখী, দেখো খেয়াল করো, ঊর্ধ্বমুখী। আর যদি তোমার চোখ নিচের কোনো বস্তু দেখে, তাহলে তোমার দৃষ্টি রেখাটা হলো নিম্নগামী। তা মনে রাখবা, তুমি যে বিন্দু থেকে দেখতেছো, এই বিন্দু এই বিন্দু থেকে ভূমির সমান্তরাল করে একটা রেখা টানবা, ভূমির সমান্তরাল করে রেখা। তুমি যদি একদম মাটির উপর চোখ রেখে দেখো, তাহলে ভূমির উপর দিয়ে রেখাটা হবে। যদি আমি এখানে দাঁড়িয়ে দেখি, তাহলে আমি আমার চোখ বরাবর একটা রেখা কল্পনা করব ভূমির সমান্তরাল করে, মানে ভূমির সাথে সমান দূরত্ব বজায় রেখে চলবে এরকম।
তাহলে এটাকে আমরা বলতে পারি ভূরেখা বা ভূমির সমান্তরাল রেখা, যে কোনটা হতে পারে এটা। তাই ভূরেখা এই যে দৃষ্টি রেখার সাথে যে কোণ তৈরি করবে, এই কোণগুলোর একটাকে বলা হবে উন্নতি কোণ, একটাকে বলা হবে অবনতি কোণ। এখন কখন উন্নতি কোণ কখন অবনতি কোণ? যদি দৃষ্টি রেখাটা যদি ভূমির সমান্তরালের থেকে উপরের দিকে যায়, অথবা এইভাবে তুমি বলতে পারো যে ভূমির উপরের কোনো বিন্দুর সাথে যে দৃষ্টি রেখা উৎপন্ন হয়, সেই রেখা এবং ভূমির সমান্তরাল রেখা যে কোণ তৈরি করে সেটাকে আমরা বলি হলো উন্নতি কোণ। আর যদি এমন হয় ভূরেখা নিচের কোনো বিন্দুর দৃষ্টি রেখার সাথে যে কোণ তৈরি করে সেটাকে আমরা বলবো হলো অবনতি কোণ। এখানে দেখো একটা উন্নতি কোণ একটা অবনতি কোণ দেওয়া আছে। এই লোকটা এখান থেকে দেখতেছে না, মনে করো তার চোখ হলো এখানে। এটা সঠিকভাবে হয়নি, আমি চ্যাট জিপিটিকে দিয়ে বানিয়েছি তো, কমান্ড দিলে ঠিকভাবে উল্টাপাল্টা করে ফেলে, শুধু একটু না একটু সমস্যা তারা করবে। এখন দেখো এই লোকটা মনে করো তো সে এইখান থেকে দেখতেছে, চোখটা এখানে আছে, তুমি শুধু এতটুকু চিন্তা করো। তো এখান থেকে দেখো উপরের জিনিস যখন দেখতেছে একটা ঘুড়ি উপরে আছে, তাহলে এটা হবে দৃষ্টি রেখা। আর এখান থেকে ভূমির সমান্তরাল আনুভূমিক রেখা হলো এটা। তাহলে এই আনুভূমিক রেখার সাথে ওই দৃষ্টি রেখা যে কোণ তৈরি করবে সেটাকে আমরা বলবো উন্নতি কোণ। আর নিচের কোনো দেখো দৃষ্টি রেখা যখন নিচের দিকে থাকবে, তাহলে এইটা ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা বলবো হলো অবনতি কোণ। আর এটা দেখো যে এটাকে লক্ষ্যবস্তু বলে, এটা আমরা জানি, যেটা দেখতেছো এটা লক্ষ্যবস্তু হবে। তো উন্নতি কোণ আর অবনতি কোণ আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। সংজ্ঞাটা বইয়ের মধ্যে তোমার এটা দেওয়া আছে যে ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে উন্নতি কোণ বলা হবে। আর ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ তৈরি করবে তাকে বলা হবে অবনতি কোণ। দেখো তোমার মনে হতে পারে আমি ভূমির উপরই থাকবো, নিচের দিকে হবে, এমন না। তুমি একটা 5 তলা বিল্ডিং এর ছাদেও দাঁড়িয়ে থাকতে পারো। ওই ছাদ থেকে নিচের কোনো বিন্দু তুমি যদি দেখো, তাহলে তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওই বরাবর সমান্তরাল একটা রেখা কল্পনা করব। ওই রেখা তোমার দৃষ্টি রেখার সাথে যে কোণ তৈরি করবে সেটাকে আমরা বলবো হলো অবনতি কোণ। আবার ওইখানেই দাঁড়িয়ে তুমি যদি আবার আকাশের দিকে প্লেন যায়, তুমি প্লেনের দিকে তাকিয়ে থাকো, তো প্লেন বরাবর একটা দৃষ্টি রেখা, আর তুমি যেখানে দাঁড়িয়ে আছো এই বরাবর সমান্তরাল একটা রেখা, তাহলে ওইখানে যে কোণ উৎপন্ন হবে সেটা হবে উন্নতি কোণ। তারপরে উন্নতি কোণ হতে হলে সবসময় ঊর্ধ্বগামী কোনো বস্তুর সাথে উৎপন্ন হতে হবে। আর তুমি যেখানে আছো ওইখান থেকে নিম্নগামী কোনো কিছু যদি হয় তাহলে সেটা অবনতি কোণ হবে। এখন দেখো এটা দিয়ে আসলে কত কাজে লাগে, দেখো ত্রিকোণমিতির বাস্তব ব্যবহার এখানেই তুমি বুঝতে পারবে। মনে করো এটা একটা গাছ, এটা মনে করো একটা গাছ, এটা গাছের গোড়া। তা কেউ একজন ভূমির উপর এইখানে মনে করো শুয়ে শুয়ে তার চোখটা আছে হচ্ছে এখানে, সে ভূমির সমান্তরাল একটা রেখা এখান থেকে কল্পনা করছে এবং গাছের মাথার দিকে তাকিয়ে দেখছে যে এখানে তার উন্নতি কোণ হলো 30 ডিগ্রি। দেখছে সে 30 ডিগ্রি। পরবর্তীতে দেখছে সে যেখানে ছিল তার থেকে তার গাছের দূরত্ব আমি মনে করো 20 মিটার। এখন ইচ্ছা করলে এই লোক গাছে না উঠেই গাছের উচ্চতা বলে দিতে পারবে এবং নিখুঁত ভাবে বলতে পারবে, একটু 1 সেন্টিমিটার এদিক ওদিক হবে না। তোমার যদি পরিমাপ ঠিক থাকে তাহলে 1 সেন্টিমিটার কম বেশি হবে না। তা একটু কিভাবে এটা সে চিন্তা করবে, আচ্ছা এইখানে তো এটা 30 ডিগ্রি, আমি যেহেতু এটা ভূমির সমান্তরাল রেখা থেকে উপরের দিকের কোনো বিন্দুর দিকে তাকিয়েছিলাম, তাহলে এটা উন্নতি কোণ, তাহলে এটা হবে হলো উন্নতি কোণ। এরপর এসে দেখবে যে আচ্ছা আমার এই উচ্চতা দরকার, তাই এটা তো একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, একটা সমকোণী ত্রিভুজ। আর একটা সমকোণী ত্রিভুজের কোণের সাপেক্ষে বিপরীত যে বাহুটা থাকে সেটাকে আমরা লম্ব বা বিপরীত বাহু হিসাবে জানি, বা উচ্চতা তুমি যাই বলো না কেন, লম্ব, উচ্চতা অথবা বিপরীত বাহু। দেখো এই গাছের উচ্চতা এখানে উচ্চতা হিসাবে দেখতেছি এই কোণের সাপেক্ষে, কিন্তু যদি এইখানে কোণটা উৎপন্ন হতো তখন কিন্তু এটা গাছের উচ্চতা, কিন্তু এই ত্রিভুজের উচ্চতা আর এটা থাকতো না। কোণ যদি এটা ধরি তাহলে ত্রিভুজের উচ্চতা হয়ে যাবে হচ্ছে এটা, এটা তখন ভূমি হয়ে যাবে, তখন এই ভূমিটাই গাছের উচ্চতা হবে। গাছের ক্ষেত্রে উচ্চতা ব্যবহার করতেছি, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে কোনটা উচ্চতা সেটা নির্ভর করবে কোণের উপর। কোণ যদি আমি এটা ধরি তাহলে বিপরীত বাহু লম্ব উচ্চতা বা বিপরীত বাহু যাই বলো না কেন। আর সাথের যে বাহুটা সেটা হবে ভূমি বা সন্নিহিত বাহু। এখন তুমি আমাকে বলো এই কোণের সাপেক্ষে লম্ব আমাকে বের করতে হবে, ভূমি আমার জানা আছে। এখন ত্রিকোণমিতিতে কোন অনুপাতটার মধ্যে লম্ব এবং ভূমি আছে বিষয়টা বোঝার চেষ্টা করো। কিন্তু এখানে কিন্তু খুবই সহজ হিসাব, একটা তোমাকে দিয়ে দিবে, একটা বাহুর দৈর্ঘ্য তোমাকে দিয়ে দিবে, আর একটা বাহুর দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে। তা অবশ্যই আমার যেটা দিয়ে দিবে আমি সেটাকেও নিব, আর যেটা আমাকে আমাকে বের করতে হবে সেটাকেও নিব, নিয়ে তারপর আমি অনুপাত খোঁজার চেষ্টা করব। যেহেতু লম্ব বের করতে হবে, ভূমি আমার দেওয়া আছে, তাহলে অবশ্যই আমি এখানে ট্যান থিটা নিব, কারণ টেরা লম্বা ভূত মানে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব হলো এইচ আর ভূমি হলো কত 20।
থিটা এর মান কত 30 ডিগ্রি। তখন আমি tan 30 ডিগ্রি যদি এখানে বসিয়ে দেই তাহলে পাবো হলো h/20। tan 30 এর মান কত 1/√3, বা তুমি যদি ক্যালকুলেটরে বের করতে চাও এটা কিন্তু অবশ্য √3/3 আসবে, তুমি ওটা দিয়ে করলে হবে, কোনো সমস্যা নেই। তুমি 1/√3 দাও বা √3/3 দাও, একই কথা। দেখো আমি তোমাদের বলছি, দেখো সাধারণত ক্যালকুলেটর হরে রুট রাখে না, সে কি করে উপরে এবং নিচে মনে মনে একটা √3 দিয়ে গুণ করে নেয়। আমরা জানি কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করা যায়, এটাকে বলা হয় সমতুল ভগ্নাংশ। এটা আমরা ক্লাস 4-5 থেকে শিখে আসতেছি। তা উপরে ও যখন উপর নিচে √3 দিয়ে গুণ করে তখন নিচে √3 গুণ করলে হয়ে যায় 3, আর উপরে √3টা রয়ে যায়। এইটাই হলো ক্যালকুলেটর তোমাকে দেখায়, কিন্তু আমরা এটা ব্যবহার করি। কোনো সমস্যা নেই, তুমি যেটা মন চায় সেটা দিয়ে করো। তুমি আবার বললো না স্যার আপনার তো এটা আসছে, আমার তো এটা আসে, কথা একই। এবার তুমি আমাকে বলতে পারবা এইখান থেকে এইচ এর মান বের করতে পারবে না এমন কেউ আছে? আর গুণ করলেই তো পরে এইচ এর মান এখান থেকে বের করা সম্ভব। এখন তুমি বলো, যদি আমার এই 20 জানা না থাকতো, মনে করো আমার এটা জানা আছে, এটা মনে করো কোন একটা সংখ্যা আছে জানা, এটা এখন বলা হলো যে উচ্চতা কত, তখন আমি চিন্তা করতাম আচ্ছা এটার সাপেক্ষে তো এটা লম্ব, আমাকে লম্ব বের করতে হবে, আর আমার জানা আছে অতিভুজ। তা লম্ব আর অতিভুজ আছে কোন অনুপাতের মধ্যে? সাইনের মধ্যে। সাগরের লবণ অনেক, মানে সাইন সমান লম্ব বাই অতিভুজ, তখন আমি সাইন নিতাম। যদি আমাকে এইচ বের করতে না বলে আমাকে বলতো এই ভূমি বের করতে, এটা জানা থাকতো আর এটা মনে করে আমাকে বের করতে বলো, তখন আমি দেখতাম আচ্ছা এই কোণের সাপেক্ষে তো এটা ভূমি, তার মানে আমাকে ভূমি বের করতে হবে আর অতিভুজ জানা আছে। তাহলে ভূমি আর অতিভুজ কোথায় আছে? কজের মধ্যে, কজ থিটা এর মধ্যে, তাহলে কজ নিলে হয়ে যেত। এই চ্যাপ্টার যে এটা বুঝতে পারবে যে কখন কোন অনুপাতটা আমি নিব, তার কাছে খুবই সহজ হয়ে যাবে। আর এটা বোঝা একেবারেই সহজ, কয়েকটা অঙ্ক করলে তোমার দেখবা যে এটা পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে এটা। দেখো এখানে আরেকটা জিনিস, যখন আমরা চিত্র আঁকবো, চিত্র আঁকতেই হবে, এখানে প্রত্যেকটা অঙ্কের মধ্যে চিত্র আঁকতে হবে। তা তুমি যদি চিত্র আঁকতে চাও তাহলে অনেক সময় তোমাকে বলবে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, অনেক সময় বলবে 45 ডিগ্রি উৎপন্ন হয়, অনেক সময় বলবে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তুমি মনে রাখবা 3 প্রকারের চিত্র হবে। দেখো একটার ক্ষেত্রে লম্ব আর ভূমি হলো সমান হবে, একটার ক্ষেত্রে লম্ব বড় হবে ভূমি ছোট হবে, এটা মনে করো MNP। আর একটার ক্ষেত্রে ভূমি বড় হবে লম্ব ছোট হবে, এটার নাম দিয়ে দিলাম হলো XYZ। একটু ভালো করে লক্ষ্য করো, এই যে এখানে যদি থিটা হয়, এটাও মনে করো থিটা, এটাও মনে করো থিটা। এই চিত্রটা কখন হবে? যখন থিটা এর মান তোমার 45 ডিগ্রি থেকে বড়, 45 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট। মানে 45-এর চেয়ে বড় কোণ হলেই এই কোণের বিপরীত বাহুটা বড় হবে, বিপরীত বাহু বড় আঁকতে হবে, কারণ বড় কোণের বিপরীত বাহু বড় হয়। কেন হয় এটা আমি তোমাকে বলে, দেখো সমকোণী ত্রিভুজ তো একটা কোণ তো 90 ডিগ্রি হবে নাকি, তাহলে বাকি দুইটার যোগফল 90 ডিগ্রি। এটা যদি 45-এর বড় হয় তাহলে এটা অবশ্যই অবশ্যই 45-এর চেয়ে ছোট হবে। আর আমরা জানি বড় কোণের বিপরীত বাহু বড়, ছোট কোণের বিপরীত বাহু কি হয়? ছোট হয়। আর এখানে দেখো এটা যদি 45 ডিগ্রি হয়, থিটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই দুইটার সমান হবে। তার মানে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি থিটা যদি 45-এর বড় হয় তাহলে MN বড় PN ছোট, মানে লম্ব বড় ভূমি ছোট, গ্রেটার দেন ভূমি, মানে লম্ব ভূমি অপেক্ষা বড় হবে। আর এটার ক্ষেত্রে লম্ব আর ভূমি সমান হবে, লম্ব আর ভূমি সমান হবে। আর এটার ক্ষেত্রে দেখো কোনটা কিন্তু এটা ছোট, থিটা এর মান 0 থেকে বড়, 45 ডিগ্রি থেকে ছোট। কই গেল 4, 45 ডিগ্রি থেকে ছোট। যদি 0 থেকে 45 ডিগ্রির মধ্যে কোণ হয়, ও 30 ডিগ্রি, 30 ডিগ্রি থাকবে দেখবা, 30, 45, 60 এগুলাই দেয় সাধারণত। তাই এটা যদি 45-এর চেয়ে ছোট, 90 থেকে বড় হয়, সরি 0 থেকে বড় হয়, তাহলে বিপরীত বাহু অবশ্যই অবশ্যই ছোট হতে হবে, কারণ এটা 45-এর ছোট মানে এটা 45-এর বড় হবে তখন, তার মানে ওইটা ছোট এটা বড়, তাহলে এখানে লম্ব ছোট ভূমি বড়। এটা দিয়ে কিন্তু MCQ আসে। আর আমরা আনুপাতিক চিত্র যখন আঁকবো তখন এটা অবশ্যই মাথায় রাখবো, যখন দেখবো 30 ডিগ্রি কোণের জন্য আমরা আঁকতেছি তখন বিপরীত বাহুটা অবশ্যই ছোট দিব। দেখো কেউ যদি এমন বলে যে আচ্ছা এই চিত্র, স্যার চিত্র আঁকতে বলছে এটা 30 ডিগ্রি, তাহলে কিন্তু তোমার নাম্বার কেটে দিবে। তোমার একটা আইডিয়া তো থাকতে হবে, বিবেক বুদ্ধিতেও কাজ করা লাগবে, কোন এটা কিভাবে ছোট হয় আর এটা বড় হয়, এটা 60 ডিগ্রি এটা 30 ডিগ্রি, এটা কি কেউ মেনে নিবে? কেউ মানবে না, এটা খেয়াল রাখবা। তাহলে চলো আমরা অঙ্ক করি, দেখবা যে অঙ্কগুলো কত সহজ। প্রথম প্রশ্নটা দেখো, আমি তোমাদের জন্য
চিত্রগুলো একদম 3D আকারে বানানোর চেষ্টা করছি তোমাদের বুঝতে যেন সুবিধা হয়। কিন্তু তোমরা কিন্তু এই চিত্র আঁকতে যাও না। দেখা যাচ্ছে অঙ্ক করতে যে তুমি চিত্র এভাবে মিনার আঁকতেছো তাহলে কিন্তু অবস্থা খারাপ। একটা অঙ্ক করতে অনেক সময় চলে যাবে। তোমরা চিত্র কিভাবে আঁকবে আমি বলে দিই। প্রথমে দেখবা যে প্রশ্নটা কি বলছে। বলছে একটি মিনারের পাদদেশ থেকে, তাহলে প্রথমে সুন্দর করে একটা মিনার এঁকে পাবা। মিনার আঁকবা না, মিনারের উচ্চতাটা শুধু মনে করলাম এটা মিনার, এবি মিনার। এবার বলছে পাদদেশ থেকে, মানে এটা হলো পাদদেশ, এটা হলো শীর্ষবিন্দু, এটা শীর্ষ, এটা পাদদেশ, মনে রাখবা। বলছে পাদদেশ থেকে কিছু দূরে একটা স্থানে, মানে এটা থেকে কিছু দূরে মনে করো একটা স্থানে, কিছু কত দূরে, এক্স দূরে ধরে নিলাম, এই সি বিন্দুতে মনে করো। বলছে সি বিন্দু, ওখান থেকে মিনারটির শীর্ষের উন্নতি কোণ হলো 30°। তাহলে বলো মিনারটা আরো ছোট বানাতে হবে, এটা মনে করো এ দিলাম। এই বিন্দুতে মনে করো শীর্ষের উন্নতি কোণ 30°। কেন এটা মিনার ছোট বানাইলাম বুঝতে পারছো তো? কারণ এই কোণের সাপেক্ষে লম্ব ছোট হবে, এটা বড় হবে। এবার এটার নাম দিয়ে দিলাম আমরা সি বিন্দু, ধরে নিলাম সি বিন্দুতে উন্নতি কোণ এটা। মিনারের উচ্চতা কত? 26 মিটার। মিনারের উচ্চতা 26 মিটার দিয়ে দিলাম। এখন বলছে মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত, মানে বি থেকে সি এর দূরত্ব কত। খুবই সহজ, এই কোণের সাপেক্ষে দেখো লম্ব জানা আছে, ভূমি বের করতে হবে। লম্ব জানা, ভূমি বের করতে হবে। লম্ব আর ভূমি কারো কোন অনুপাতের মধ্যে আছে? ট্যানের মধ্যে আছে। ট্যান থিটা সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি। তোমরা কি জানো এগুলো, মনে আছে না ভুলে গেছো? আমি একটু মনে করাই দেই। দেখো সাইন হলো লম্ব বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কস থিটা হলো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আর ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান হলো লম্ব বাই ভূমি। এই তিনটা অনুপাত দিয়ে আমরা সব কাজ চালিয়ে নিব, কারণ যেটা যেখানে কট লাগবে সেখানে ট্যান দিয়ে কাজ হয়ে যাবে। আর লম্বার ভূমি ট্যানের মধ্যে আছে, লম্বার ভূমি কটের মধ্যে আছে, শুধু উল্টা। তাহলে এই তিনটা মনে রাখলেই হবে। তাহলে এই তিনটার মধ্যে কখন কোনটা কাজে লাগবে সেটা তোমাকে প্রশ্নই বলে দিবে। প্রশ্ন দেখবা যেটা ওইটা অনুসারে আগাবা। তো এখানে দেখো আমি খুব সুন্দরভাবে চিত্রটা বানায় রাখছি। তোমরা এইভাবে আঁকবা চিত্র, আমি নামগুলো এইভাবেই দিয়ে দিব, এটার সাথে বর্ণনা দিব। দেখো এটা মনে করো এ বি মিনার, এ বি মিনার। মিনার মানে কি, যে মসজিদের যে আজান দেয় ওটাকে মিনার বলে। এখন সি বিন্দুতে মনে করো উন্নতি কোণ কত ডিগ্রি? 30°। এর মধ্যবর্তী দূরত্ব কিছু দূরে বলছে না, তাই এই দূরত্ব মনে করো এক্স। এই মিনারের উচ্চতা মনে করে যে 26 মিটার। এখন আমাকে বলা হয়েছে যে এই বি থেকে সি বিন্দুর দূরত্ব কত। তাহলে তুমি সবসময় বাংলা এই জিনিসগুলো বলে দেবা, যে মনে করি, সবসময় একইভাবে লিখবা, দেখবা যে আমি লেখার সময় বুঝতে পারবা। মনে করি এ বি মিনারের বা মিনারের উচ্চতা, এত ডিটেলস এখানে লেখা লাগে না, শুধু বুঝাতে পারলে হয়। মিনারের উচ্চতা এ বি সমান হলো 26 মিটার দেওয়া আছে তো এটা। আর মিনারের উচ্চতা তো আমি এবি বলেই নিয়েছি, তুমি কিন্তু এখানে এবি একটা রেখা আঁকবা। এবার হলো মিনারের পাদদেশ হতে x মিটার দূরে সি বিন্দু হতে, সি বিন্দু হতে শীর্ষের উন্নতি কোণ এসিবি সমান হলো 30°। তুমি সবগুলো কথা বলতে হবে। দেখো ভূমি উচ্চতা কত, উন্নতি কোণ কত, এটা বললেই হবে। তাহলে আর কিছু আমার বাদ পড়ছে? মিনারের উচ্চতা বলছি এবি, বি এক্স মিটার দূরে বলছি, তাহলে বিসি মানে হলো এক্স, আর কোন উন্নতি কোণ হলো এসিবি, সব বলা হয়ে গেছে। এখন তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এবিসিএ, ত্রিভুজ এবিসিএ ট্যান এসিবি, ট্যান কোণ এসিবি। দেখো ট্যানের সাথে কোনটা লিখতে হবে, সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। ট্যান এসিবি এর মান কত ডিগ্রি? 30°। বসিয়ে দিবা। এবি এর মান কত? 26। বিসি এর মান জানি না। ট্যান 30° এর মান কত? 1/√3, 26 ডিভাইডেড বাই এক্স। আড়াআড়ি গুণ করলে এক্স এর সাথে 1 গুণ করলে এক্স, 26 এর সাথে √3 গুণ করলে 26√3, এটা আনসার। আমি কিন্তু উত্তর একদম দশমিকে বের করবো না, কারণ আমার কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর নাই। এখান থেকে অনলাইন থেকে নিয়ে আসতে অনেক ঝামেলা হয়, তোমরা বের করে নিতে পারবা। আমি এখানে শেষ করলে বাকিটা তোমরা পারার কথা, কারণ তোমাদের এতটুকু জ্ঞান অবশ্যই আছে। আচ্ছা দেখো পরেরটা কি আছে, খুবই সহজ প্রশ্নগুলো। বলছে একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে, আমি পুরা গাছ কিন্তু আঁকবো না, এটা মনে করো গাছ, গাছের উচ্চতা আমি ছোট বড় করে নিব পরে প্রয়োজন অনুসারে। উন্নতি কোণ কত বলছে? 60°। তাহলে গাছটা লম্বা আছে। আচ্ছা একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে 20 মিটার, ও পাদদেশ থেকে 20 মিটার দূরে, তার মানে এখান থেকে 20 মিটার দূরে, এইটুকু মনে করো 20 মিটার, সি বিন্দু পর্যন্ত মনে করো 20 মিটার।
তারপর ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি, মানে ভূতলের বিন্দুটা সি ধরলাম, এই গাছের চূড়া এটা, এটার উন্নতি কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। তারপর বলছে হলো গাছটির উচ্চতা নির্ণয় করো, মানে এ বি এর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। তুমি যদি এইচ ধরে নিতে চাও ধরে নাও, কোনো সমস্যা নেই, এইচ মিটার আমরা ধরে নিলাম। তাহলে বলো, এখানে ভূমি জানা আছে, লম্ব বের করতে হবে, তাহলে এখানেও ট্যান থিটা। এটা কিন্তু মনে করে না যে সবসময় ট্যানই নিতে হবে, প্রয়োজন অনুসারে আমি কখন কোনটা নিব সেটা প্রশ্নের উপর নির্ভর করবে। তো এখানেও আগের মতো তুমি লিখে নিবা, মনে করি গাছের উচ্চতা এ বি সমান হলো এইচ মিটার। এবার হলো, আচ্ছা এত ডিটেলস লিখবো না, বিসি সমান হলো 20 মিটার, এটা সরাসরি লিখে দিলাম। সি বিন্দুতে উন্নতি কোণ এ সি বি সমান হলো 60 ডিগ্রি। দেখো তুমি শুধু এই কথাগুলো বলে দিবা, কার মান কতটুকু, কোনটা কি, এটা বললেই হবে। একদম সুন্দরভাবে সাজায় সাজায় লিখতে হবে, এটা গাছ, এটার থেকে বিসি 20 মিটার দূরের ভূতলের বিন্দু, এত কিছু লেখার দরকার নেই। তোমার মূল কাজ তো এটা, এটা হলো আমার না বললেই নয়, তাই বলছি। এবার তাহলে ত্রিভুজ কোনটা নিব, ত্রিভুজ এবিসি নিব, ত্রিভুজ এবিসি এ এবার আবার ট্যান, ট্যান এসিবি সমান হলো লম্ব ডিভাইডেড বাই ভূমি। এসিবি এর মান হলো 60 ডিগ্রি সমান হলো এবি এর মান এইচ, বিসি এর মান 20। ট্যান 60 ডিগ্রির মান হলো √3, এটা হলো এইচ বাই 20, আর গুণ করলে এইচ এর মান হবে 20√3। এটাই আনসার। এটা মিটার দিবা সুন্দরভাবে কিন্তু। আর এটা যদি দশমিকে নাও, অবশ্যই অবশ্যই প্রায় দিবা, প্রায় না দিলে নাম্বার কাটা যাবে। কারণ এখানে রুটের মান বসাইলেই তোমার প্রায় দিতে হবে, কারণ রুট বসালেই পুরোপুরি মান নেওয়া যায় না, আসতেই থাকে দশমিকের পর, তুমি তো সব নিতে পারবে না, একটা সময় না একটা সময় তো শেষ করতে হবে, আর যখন শেষ করবে তখন তোমাকে প্রায় দিতে হবে। এই জন্য আমি দশমিকে না নিয়ে এভাবেই রেখে দিই, তাহলে প্রায় দেওয়ার ঝামেলা নেই। এবার পরের প্রশ্নটা কি আছে দেখি। দেখো বলছে 7 নম্বরে বলছে যে 18 মিটার দৈর্ঘ্য একটি মই, এটা দীর্ঘ হবে বুঝছো, যাই হোক 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের সাথে ছাদ স্পর্শ করে। এবার বলছে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। মানে বিষয়টা বোঝার চেষ্টা করো, তুমি আবার দেওয়াল আঁকতে যাও না, পুরা বিল্ডিং আঁকতে যাও না, দেওয়ালের উচ্চতাটা শুধু আঁকলেই হবে। মনে করো এটা দেওয়ালের শীর্ষবিন্দু, শীর্ষ থেকে এটা ভূমির উপর একটা লম্ব নিলেই হবে, এটা মনে করো দেওয়ালের উচ্চতা, আমরা ধরে নিলাম এটা দেওয়ালের উচ্চতা। আর এবার বলছে যে 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে দেওয়ালের ছাদ স্পর্শ করছে। তার মানে কি, এখানে একটা মই আছে, এভাবে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে, এটা 45 ডিগ্রি কোণ করে, এটা কিন্তু মই, এটা মই, পুরাপুরি মই আঁকতেছি না, আমরা ময়ের দৈর্ঘ্যটা শুধু নিচ্ছি, পুরা ময়ের মতো আঁকার দরকার নেই, শুধু ময়ের দৈর্ঘ্যটা আমরা নিচ্ছি। এই যে এসিটা হলো ময়ের দৈর্ঘ্য, এটা কত মিটার, 18 মিটার, এটা হলো 18 মিটার। আর উচ্চতা মনে করো এইচ, এটা লম্ব, কারণ এখানে উচ্চতা নিয়েছি মানে কি, এটা অবশ্যই ভূমির উপর লম্ব হবে, এটা ভূমির সমান্তরাল রেখা। তা উন্নতি কোণ এখানে 45 ডিগ্রি, খেয়াল করছো, ভূমির সাথে যেহেতু 45 ডিগ্রি কোণ করছে মইটা, তার মানে অতিভুজ জানা, লম্ব বের করতে হবে এই কোণের সাপেক্ষে, যেহেতু লম্ব তোমার লম্ব বের করতে হবে, আর অতিভুজ জানা আছে, তাহলে কোন অনুপাত নেব তুমি বলো, লম্ব বাই অতিভুজ কোন অনুপাতের মধ্যে আছে, সাইনের মধ্যে, এখানে সাইন নিতে হবে। তাহলে এখানে আমরা বর্ণনা দিই, এটা হয়ে গেছে চিত্র আঁকা, এর থেকে আর বেশি ভালো চিত্র আঁকা লাগবে না। এখানেও আগের মতোই দেখবা, সবগুলোর লেখা একই লিখতেছি, দেখবা মনে করি এটা কি দেওয়ালের উচ্চতা, এ বি সমান এইচ মিটার, সি বিন্দুতে মইটি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সুতরাং কোণ এসিবি সমান হলো 45 ডিগ্রি। তথ্য যা বলা হয়ে গেছে, বলা কোনটা বলছি, এসি এর দৈর্ঘ্য না, ময়েরটা বলিনি, ময়ের দৈর্ঘ্য এসি সমান হলো 18 মিটার। এই তো দেখো, এটা তুমি তোমার মতো বলবা, আমি প্রথমে দেওয়ালের উচ্চতা এইচ বলছি, এখন তুমি প্রথমে বললে যে মনে করি ময়ের দৈর্ঘ্য এসি সমান 18 মিটার, কোনো সমস্যা নেই, সবগুলো তথ্য তোমাকে বললেই হয়েছে, সবগুলো লিখলেই হবে, এটা কোনো সমস্যা না। এবার তাহলে আমরা ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করি। ত্রিভুজ এবিসি এ তুমি যদি আরো সুন্দর করে লিখতে চাও, বলবা যে সমকোণী ত্রিভুজ এবিসি, সমকোণী ত্রিভুজ, সমকোণী কথাটা বলে দিলে দিতে পারবা, না বললেও সমস্যা নেই, কারণ এখানে চিত্র তো আমি সমকোণ দিয়ে দিয়েছি। তাহলে ত্রিভুজ এবিসি এ সাইন নিতে হবে, সাইন এসিবি। দেখো কেন সাইন নিলাম, এই কোণের সাপেক্ষে এটা হলো লম্ব, লম্ব আমাকে বের করতে বলছে, মানে দেওয়ালের উচ্চতা,
আর অতিভুজটা আমার জানা আছে, ময়ের দৈর্ঘ্য 18 মিটার। তাহলে আমাকে অবশ্যই অতিভুজ এবং লম্ব আছে যে অনুপাতের মধ্যে সেটা নিতে হবে। সাইন নিতে পারি বা কসেক নিতে পারি, তো সাইন থাকতে কসেক কে নিবে? তাহলে সাইন এসিবি সমান হবে হলো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সাইন 45 ডিগ্রি সমান হলো এবি আমরা জানি না 8 মিটার, আর এসি হলো 18 মিটার। সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2, তাহলে h/18 আড়াআড়ি গুণ করলে √2h, √2h সমান হলো 18, তাহলে h সমান হবে 18/√2। এটা তুমি যদি চাও যে দেখবা ক্যালকুলেটরে উঠালে এটার নিচের √2 উঠাই দেয় উপরে, দেখো তাহলে উপর নিচে আমরা √2 দিয়ে গুণ করতে পারি, তাহলে নিচে √2 × √2, এবার কেটে দিও না, কেটে দিলে তো আগেরটাই চলে যাবে। তাহলে উপরে 18√2, নিচে হলো শুধু 2, √2 গুণ করলে কি হবে? √2 এর স্কয়ার, পরে 18 সাথে 2 কাটাকাটি করলে 9√2। এটা অ্যান্সার রেখে দিলাম। তুমি কোনো সমস্যা নেই, তুমি ক্যালকুলেটর দশমিক বানাও, প্রায় লিখে দাও, এটা কোনো সমস্যা না, তুমি লিখতে পারবা। আমি আশা করি তোমরা বুঝতে পারছো, সহজ অঙ্ক এগুলা। এবার দেখো, এবার বলছে যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ হলো 30 ডিগ্রি। এবার কিন্তু অবনতি কোণ দেখো, এই বিন্দু মনে করো ছাদের উপরে একটা বিন্দু, আমি কোনায় দিছি, এই পাশে দিলে এই লম্বটা এই বরাবর হয়তো খারাপ দেখাইতো, এইখান থেকে এইভাবে যাইতো চিত্রটা, তো এই জন্য কোনায় আমি তো দেইনি, আমি কমেন্ট দিয়েছিলাম, চ্যাট জিপিটি বানিয়ে দিয়েছে। দেখো এটা এই বিন্দু থেকে এই বিন্দুর ভূমির একটা বিন্দুর দূরত্ব হলো যে এই দূরত্বটা কত বলছে? 20 মিটার। ভালো করে বুঝো কিন্তু, বলছে ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে। বলো এই বিন্দু থেকে 20 মিটার দূরের বিন্দু মানে কি? এটা হলো 20 মিটার, এটা 20 মিটার, এটা 20 মিটার, এটা না কিন্তু ছাদের বিন্দু থেকে 20 মিটার দূরে বলছে। এবার বলছে যে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ হলো 30 ডিগ্রি। তার মানে এই বিন্দু থেকে আমি ভূমির সমান্তরাল রেখা টানবো, এই যে ভূমি এটা না, তাহলে ভূমির সমান্তরাল রেখা টানলাম, তাহলে এটা হবে 30 ডিগ্রি, বাংলায় লিখছে, যাই হোক এটা হলো 30 ডিগ্রি। এবার আমাকে বলছে যে ঘরের উচ্চতা কত? এটা এই ঘরের উচ্চতা এক্স, উচ্চতা তো এইসি ভালো দেখায়, হাইট একটা ভাব থাকে, তা এই উচ্চতা মনে করো এইচ। তুমি এক্স ধরলেও সমস্যা নেই, এখানে এক্স তুমি কিছু না ধরলেও সমস্যা নেই, তুমি বলে দেবা যে ঘরের উচ্চতা এ বি, ভূমির উপর একটা বিন্দু হলো সি, আর এটার নাম দিয়ে দিলাম আমরা হলো এ বি প্রাইম, ডিও দিতে পারো, সমস্যা নেই। তাহলে অবনতি কোণ হচ্ছে বি প্রাইম এসি, বি প্রাইম দিব না, ডি দিব, ডি দিলাম। তুমি কিন্তু চিত্র এভাবে আঁকবা, তুমি এভাবে উল্টা না করে এভাবে করতে পারবো যে আচ্ছা এটা হলো ঘরের উচ্চতা, ছাদের, এটা ছাদের উপর বিন্দু, এটা থেকে 20 মিটার দূরে একটা ভূতলে একটা উন্নতি কোণ কত? অবনতি কোণ 30 ডিগ্রি। এটা দেখো এটা একটা সমান্তরাল না, এটা ছেদক, তাহলে এই দুটো হবে কি? একান্তর কোণ, তাহলে এটা 30 ডিগ্রি হলে এটাও কত হবে? 30 ডিগ্রি হবে। এবার আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করতে পারবো। দেখো অতিভুজ জানা, আবার লম্ব বের করতে হবে, সাইন 30 ডিগ্রি লিখলেই কাজ হয়ে যাবে। এভাবে করে চিত্র আঁকবা তুমি, অথবা যদি এটা এদিকে রাখতে চাও, এদিকে বিন্দু রাখতে চাও, এটা তোমার ইচ্ছা, এভাবে আঁকতে পারবা, এটা তোমার ইচ্ছা আর কি, যেভাবে মন চায় আঁকো। কিন্তু আমি এই সুন্দর চিত্র দিয়ে বুঝাবো, আমি শুধু নামগুলো দিয়ে দিয়েছি। এটা হলো এ বি, আর এটা হলো দূরত্বটা 20 মিটার, তাহলে লিখে ফেলি, মনে করি ঘরের উচ্চতা এ বি সমান হলো 8 মিটার, এসি হলো 20 মিটার, এত কিছু লিখবো না, এসি হলো 20 মিটার, এ বিন্দু হতে সি বিন্দুর অবনতি কোণ, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, হতাশা কোণ, হতাশা কোণ, ডিপ্রেশন। তো দেখো এই বিন্দু হতে সি বিন্দুর অবনতি কোণ হচ্ছে ডিএসি, কোণ ডিএসি সমান হলো 30 ডিগ্রি। তাহলে আমরা বললাম এটা 20 মিটার, এটা উচ্চতাটা বললাম। এখানে আরেকটা কথা আমি বলে নিব, সেটা হলো এখানে বিসি সমান্তরাল এডি, মানে এটা সমান্তরাল, আর এসি ছেদক, এবং এসি ছেদক, কোণ এসিবি সমান হলো কোণ ডিএসি লিখছে, এখানে যাও, এখানে ডিএসি লিখছে, কারণ একান্তর কোণ। দেখো ডিএসি এর মান কত? 30 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 30 ডিগ্রি থাকবে। তাহলে কোণ এসিবি এর মান আমরা পেয়ে গেছি, এটা হলো 30 ডিগ্রি। এখন তাহলে আমরা ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করি। ত্রিভুজ এবিসি এ
এটা কত নিব দেখো, এটাকে কোণ বলছি কিন্তু আবার এখানে চলে আসছি কোণ। তাহলে লম্ব বের করতে হবে, অতিভুজ জানা, তাহলে আবার সাইন। সাইন, এবার আমি এসিবি না লিখে একবারে সরাসরি কোণটা বসিয়ে দিলাম। সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে হলো, যা মানটা না বসালে খারাপ দেখায়। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। এটা হলো হাফ। এ বি এর মান হলো জানি না এস, আর এসি এর মান হলো 20 মিটার। তাহলে বা আড়াআড়ি গুণ করলে 2h সমান হলো 20, তাহলে h সমান কত? 10 মিটার। তাহলে উচ্চতা হবে হলো 10 মিটার। আমি আশা করবো বুঝতে পারছো। খুবই সহজ। তোমরা আবার এই বিল্ডিং আঁকতে যাও না বসে বসে, শুধুমাত্র দাগগুলো দিবা কিন্তু। আজকের পর্বে তাহলে এখানেই শেষ করি। বাকি পর্বে আমরা বাকি অঙ্কগুলো শেষ করব, এবং শেষ পর্বে আমরা সৃজনশীলগুলো এখান থেকে সমাধান করাবো। এখানে বেশি সৃজনশীল সমাধান করা লাগবে না, কিছু সৃজনশীল সমাধান করলেই হয়ে যাবে। আমি আশা করবো এতটুকু তোমরা বুঝতে পারছো। আগামী পর্বে আমরা পরে যে অঙ্কগুলো আছে, এগুলো বেশি বেশি আসে পরীক্ষায়, এগুলো করাবো।